স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে খাড়া হয়ে বসলেন জগদীশ। চালাকি খেলতে আসার আর জায়গা পাওনি বেটা? রাগের মাথায় আপন খুড়োর মাথাটা থান ইটের ঘায়ে গুঁড়ো করার দায়ে তার না ফাঁসি হয়েছে, আর তুমি বেটা? লোকটা অকুত ভয়ে বলে, ফাঁসি হয় নাই, এই কথা তো বলি নাই। সেই দরেই তো বলতে যাচ্ছিলুম। এখন পাবলিকের নামটা উচ্চারণ করতে বলে খুনে বৈকুণ্ঠ, আমার ঘরখানাকে বলে খুনে বৈকুণ্ঠর বাড়ি। ও, তা ফাঁসির ফাঁস আলগা করে ফেলে জেলখানা থেকে পালিয়েছিলি তাহলে? গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, আশাপূর্ণা দেবীর কাহিনী। নিজে বুঝে নিন। রাত নাগাদ 12টা। ভোরসুট পরগনার প্রতাপপুরের বড়কর্তা জগদীশ প্রতাপ তার কলকাতার বাড়ির 3 তলায় নিজের শোবার ঘরে একা একা বসে জোর আলো জ্বালিয়ে দুখানা মোটা খাতা সামনে বিছিয়ে হিসেবপত্র দেখছিলেন। যদিও জমিদার বাড়ির 12টা বেজে গেছে কবেই, এখন তাল পুকুরে ঘটি ডোবে না, তবু বড়কর্তা নামটির মায়া ছাড়তে পারেননি জগদীশ প্রতাপ। এখনো প্রতাপপুরের কেউ বড়কর্তা না বললে মনে মনে যথেষ্ট চটেন। চটবার কারণও বিদ্যমান আছে বইকি। ওই প্রতাপপুর তো তারই ঠাকুরদার বাবা নরসিংহ প্রতাপের খাস পত্তন, তার নামেই প্রতাপপুর। তিনি নাকি দাবি করতেন তিনি মহারাজা প্রতাপাদিত্যর জ্ঞাতি গোষ্ঠীর। তা যাগ্গে, কে কি না দাবি করছে, তবে বলবোলাও একখানা ছিল বইকি। জগদীশ প্রতাপের বাবার আমলেও ছিল কিঞ্চিত। জগদীশ অবশ্য তার বাপের ঠাকুরদা মহামান্য নৃসিংহ প্রতাপকে জ্ঞানে তেমন ভালো করে দেখেননি। আবছা মনে পড়ে দীর্ঘদেহী এক ব্যক্তি খুব ভোরবেলা আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে সূর্য প্রণাম করছেন, মন্তর পড়ছেন গমগমে গলায়। এছাড়া আর বিশেষ কিছু মনে পড়ে না। যা কিছু শোনা বাবার কাছে। শুনতে পেয়েছেন সেই নৃসিংহ প্রতাপের জন্মদিনটি, আর তার জন্মদিনটি নৃসিংহ প্রসাদের সেদিন 70 বছরের জন্মতিথি। সকালবেলা ঠাকুর মন্দিরে ভোগ পুজো সব দেয়া হয়ে গেছে। নৃসিংহ প্রতাপ তিলবাটা মাথায় বসে দিঘিতে চান করে এসেছেন এবং এসে খিড়কির পুকুরে একটি জিওল মাছ ছেড়ে দিয়ে নিজের দীর্ঘায়ু নিজেই কামনা করে পুজো পাঠ করছেন। তখনও না সাড়া না শব্দ। দুপুরে যখন রূপোর থালা বাসনে 70 প্রকার ব্যঞ্জন সাজিয়ে প্লাস বৃহৎ একটি রুই মাছের মুড়ো আর বড় জামবাটির 1 বাটি পরমান্ন নিয়ে জুই ফুলের মতো ফুরফুরে চামরমণি চালের ভাতটির সামনে খেতে বসেছেন, আর গালচের আসনের ধারে কাছে মস্ত একটা পিল সুজের ওপর প্রকাণ্ড একখানা পেতলের প্রদীপ পেট ভর্তি খাঁটি গাওয়া ঘি নিয়ে দপদপ করে চলছে। আগের আমলে এটাই ছিল জন্মদিনের শুভ কাজের অঙ্গ। কেক কাটাকাটির তো চলন ছিল না, আর বয়স গুণে জেলে দেয়া মোমবাতির সারি ফু দিয়ে নিভিয়ে দেওয়াটারও পার ছিল না। সেকালে লোকে বাতি নিভে যাওয়াটাই অলক্ষণ কুলক্ষণ মনে করত, তাই প্রদীপে পেট ভর্তি তেল মোটা করে সলতে, আর খানদানি বাড়িতে প্রদীপের পেট ভরানোর মতো তেলের বদলে ঘিয়ে, আর প্রথম অন্নটি মুখে দেয়া মাত্র ভোঁ ভোঁ করে 3 বার শাঁখে ফু দেয়া। তা সেসব পর্ব মিটেছে। তোয়াজ করে খেয়ে চলেছেন নৃসিংহ। 70টি পদ সুযোগ মতে একবারও অন্তত মুখে ঠেকাতে হবে। তো ঠেকাতে ঠেকাতে যখন চাটনিতে এসে ঠেকেছেন,
তখন আবার 3 নম্বর ভোঁ ভোঁ শঙ্খধ্বনি। কি হলো, আবার শাঁখ? জিজ্ঞেস করতে না করতেই ট্যাঁ ট্যাঁ কান্নার শব্দ, সদ্যজাত শিশুর গগনবিদারী পরিত্রাহী শব্দ। ও, ওটা আবার কি? কাঁদে কে? বুড়ি পিসি কাছে বসে পাখা নাড়ছিল, বলল, ঘরে নতুন মানুষ এলো, তোর বেটার ঘরে নাতি জন্মালো। তাই নাকি? তার মানে নৃসিংহ প্রতাপের প্রপৌত্র এলো? তো আসবার কথা ছিল বুঝি? কথা ছিল বই কি, তো 2-10 দিন বাদে আসবার কথা। আচমকা আজই তোর জন্মদিনে হানকান করে ভূমিষ্ঠ হয়ে বসল। নৃসিংহ ক্ষীরের বাটিতে গোঁফ ডুবিয়ে মুচকে হেসে বললেন, বেটা খুব ধরিবাজ হবে মনে হচ্ছে। ওরে কে আছিস? এই প্রদীপটায় আরো ঘি ঢেলে দিয়ে যা। শুধু ঘি না, একেবারে খাঁটি গব্য ঘৃত। তো সেই প্রদীপ ঘি খেয়ে খেয়ে এক নাগারে জ্বলতে থাকলো। 6 দিন 6 রাত। সেটেরা পুজোর পরদিন সকালে তার ছুটি। রাতে বিধাতা পুরুষ কপালে লেখন দিয়ে যাবার কাজ সেটা অবধি। বিধাতা পুরুষ কি লিখে গেলেন কে জানে, তবে সেই জগদীশের কাছে খাঁটি গব্যঘৃত এখন স্বপ্নের বস্তু। সাবেকি মানটির ঠাট বাট রেখে চলেছেন এখনো। ভাতের পাতে ঘি, দুধ, দই, চাটনি, পাতিলেবু কম্পালসারি। গাওয়া ঘি বলে দেশ থেকে ঘি আনান বেশি দাম দিয়ে। তো সেই খাঁটি ঘিয়ের 2.5 ভাগ বনস্পতি, আর বাকি 1.5 ভাগ ভয়সা। তাহলে কি হবে? দেশের ঘি বলে ওতেই আত্মপ্রসাদ জগদীশ প্রতাপের। প্রতাপের বালাই নেই কোথাও, তবু প্রতাপপুরের অহংকার। ওই যে নৃসিংহ প্রতাপের সঙ্গে জন্মদিনের মিল, তাই তার সঙ্গে যেন কেমন একটা একাত্ম অনুভব করেন। আবার বাপের মুখে শুনেছেন চেহারাতেও নাকি মিল। তবে হলেও অবস্থান্তর। মনে প্রাণে জগদীশ প্রতাপপুরের বড় কর্তা। চালচলনে তদুপযুক্ত ছাপ রাখার আপ্রাণ চেষ্টা। এই যে রাত দুপুরে খাতাপত্র নিয়ে হিসেবে বসেছেন, তো টেবিল চেয়ারের বালাই আছে নাকি? শোবার ঘরে মস্ত পালঙ্কটাকেই কাছারি ঘরের ফরাস মনে করে তার মাঝখানে জোড়াসনে বসে সামনে খুলে রাখা জাবদা খাতা দুটো থেকে কি সব মেলামেলি করছেন। আগে আগে ভারী কাঁচের দোয়াতদানি সামনে বসিয়ে কলমে কালি ডুবিয়ে লিখতেন। ছেলে বলে বলে ফাউন্টেন ধরিয়েছিল। সম্প্রতি আবার আরো সুবিধে দেখিয়ে নাতি ডট পেন ধরিয়েছে। তা দেখছেন ব্যাপারটা মন্দ নয়, বেশ সুবিধের। কালের বদলের সঙ্গে সঙ্গে সুবিধে বাড়ছে বই কি, তবে অসুবিধেও যে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে একথা জগদীশ প্রতাপ জোর গলায় ঘোষণা না করে ছাড়েন না। এখন আর ছেলে তর্কে নামে না, তর্ক নাতির সঙ্গে চলে। পাল্লাটা কোন দিকে ভারী, ডট পেনের না খাঁটি গাওয়া ঘিয়ের, এ তর্কের মীমাংসা হয় না। রোজই হিসেব চলে। টেবিলে খাওয়া আরামের না মাটিতে বসে খাওয়ার, প্যান্ট পায়জামা সুবিধের না লম্বা কোচা ধুতির। নাতির প্রশ্নে দাদুর জবাব, প্যান্টুল পাজামা তো তোদের এই কালে জমিদারেরাও পরে, জমাদারেও পরে, কিন্তু লম্বা কোচা কই দেখা দেখি কোনো জমাদারের টেবিলে খাওয়া। যেন অফিস কাছারিতে কাজ করতে বসা। মাটিতে আসন পেতে ছড়িয়ে বসে খাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা, হিসেব করে দেখ। তা সে যাক, এখন জগদীশ যে হিসেব নিয়ে বসেছেন সেটি বেশ জটিল। প্রতাপপুরের বাবুদের বাড়িটির মানে নৃসিংহ প্রতাপের বানানো সেই প্রাসাদটির এখন এমন জরাজীর্ণ অবস্থা ঘটেছে যে মেরামতি করে একটু ভদ্রস্থ করতে হলেও লাখ লাখ টাকার ব্যাপার। আসবে কোথা থেকে সে টাকা? আর সারিয়ে তুলেই বা কি হবে? কে বাস করতে যাবে সেই ভোরসুট পরগনায় প্রতাপপুরে? ছেলের মতে বেচে দাও, বরং ঘরে কিছু আসবে। মরা হাতি লাখ টাকা,
ওই ভাঙা বাড়িরও এখন অনেক দাম পাওয়া যাবে। ভিটে আবার বেচবো কি বলে প্রথমে খুব রাগারাগি করছিলেন জগদীশ প্রতাপ। ক্রমশ যুক্তিতর্কে নিমরাজি, কিন্তু মুশকিলেই নয় নয় করেও সেখানে এখনো অনেক আসবাবপত্র। যাওয়াও হয় সেখানে, অন্তত জগদীশ তো যান। সবাই যে বড় কর্তা বলে ছুটে আসে। এ আহ্লাদ গৌরব কি দার্জিলিং, কাশ্মীর, নৈনিতাল পাহাড়ে গেলে হবে? তা সেসব যখন চুকে বুকে যাচ্ছে, জিনিসগুলো কি হবে? ছেলে আর বৌমা বলল, এখানে কাজে লাগার মতো যা কিছু আসে নিয়ে আসুন, বাকি বিলিয়ে দিয়ে আসুন। কিন্তু এখানে কাজে লাগবার মতো অনেক কিছুই তো একে একে আনা হয়েছে। আর কি আনা হবে? ঘরে ঘরে যে বৃহৎ বৃহৎ পালঙ্ক বসানো আছে, প্রকাণ্ড প্রকাণ্ড যে কাঁঠাল কাঠের সিন্দুকগুলো আছে, এখানে সেখানে বৈঠকখানা বাড়িতে যে ঝাল লণ্ঠনটা ঝুলছে, সেগুলো বিলোতে চাইলে বা নেবে কে? কার ঘরে এত জায়গা আছে? তাছাড়া আর একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, যেটা নিয়ে এখন সমস্যা আর হিসেব নিকেশ। জগদীশের ঠাকুমা একদা বড়লোকের গিন্নি দেমাকে আবদার করেছিলেন তার লক্ষ্মীর ঘরটি, অর্থাৎ পুজোর ঘরটির পুরো মেঝেটা টাকা গেথে গেথে বাঁধিয়ে দিতে হবে, যেমন সব কাশী বৃন্দাবনের মন্দিরে দেখে এসেছেন। যে কথা সেই কাজ। আনানো হলো বস্তা ভর্তি চকচকে আসলি চাঁদির টাকা। কোনোটায় মহারানীর মুখ, কোনোটায় তার ন্যাড়ামাথা ছেলের মুখ। তা সে গুছিয়ে সাজিয়ে গাঁথতে মিস্ত্রিরাই পারবে। ডাকা হলো হিন্দু রাজমিস্ত্রি মুকুন্দকে। ঠাকুর ঘর বলে কথা। চিরকেলে রাজমিস্ত্রি রশিদ আর আব্দুল হেসে হেসে বলল, বাড়ি কানা কিন্তু আমরাই বানিয়েছিল মা ঠাকুরুন, আপনার ওই লক্ষ্মীর ঘরটিও। তা হোক, এখন ঘরে উঁচু তাকে লক্ষ্মীর পট, নতুন ধানের হাড়ি, সেসব থাকবে, শুধু মেঝেটা খোঁড়াখুড়ি, তারপর টাকা গেথে গেথে মেঝে বানিয়ে ফেলা। এখন জগদীশ মহা ফাপড়ে পড়েছেন ওই ঘরটার হিসেব নিয়ে। কহাত বাই কহাত ঘর, তার মেঝেটা জুড়ে যে টাকা পোতা হয়েছে সে কত টাকা? পুরনো তস্য পুরনো সব খাতাপত্তর থেকে মজুর মিস্ত্রিদের দৈনিক রোজের হিসেব। মুকুন্দর রোজ 6 আনা, তার মজুরের রোজ 2 আনা। কিন্তু কদিন লাগলো আর কতগুলো টাকা পুঁতলো তার হিসেব পাচ্ছেন না কোথাও। তাই রাত জেগে সেই আদ্যিকালের খেরোর বাঁধন খাতা নিয়ে আতি পাতি খুঁজছেন। ছেলে বলল, অত হিসেবের কি আছে? যখন খোঁড়াখড়ি করতে লাগবে তখন কেউ পাহারা দিতে উপস্থিত থাকবে, যত যা ওঠে। তবে সত্যি টাকার এখন অনেক দাম। 16 আনা টাকা এখন অনেক বেশি দামে বিক্রি করা যাবে। কিন্তু কে বসে পাহারা দেবে? ছেলে বলে, আপনার ঠাকুমার আবদারকেও বলিহারি যায় বাবা, ঘরের মেঝে টাকা গেঁথে বাহার করে দিতে হবে। তিনি টাকা মারিয়ে মারিয়ে হাঁটাচলা করবেন, অথচ টাকা নাকি মা লক্ষ্মী, পা ঠেকে গেলে নমস্কার করতে হয়। ছেলের বউ বলল, সেখানে জমিদার কিন্নিদের অহংকারই ছিল আলাদা। সত্যি টাকা মারানো উচিত। জগদীশ বললেন, এ প্রশ্ন আমিও করেছিলাম বাবাকে। বাবা বলেছিলেন দেব মন্দিরে তো থাকে, এ তো ওর পুজোর ঘর, লক্ষ্মীর মন্দির। এখন পরের জেনারেশন বুঝুক ঠেলা। বাড়ি বেচে দেব চুকে যাবে, তা নয় তার মেজে খোঁড়াও, টাকা ওপরাও। তো গুনে দেখেছেন কখনো কত টাকা গাঁথা আছে? ওরে বাবা, কি আবার কবে গুনে দেখতে গেছে। কিন্তু এখন ভাবছেন জগদীশ, সোনা থাকলে ল্যাঠা মিটে যেত। খোঁড়াখুড়ির মিস্ত্রিকে কড়া করে বলে দেওয়া যেত, দেখো বাপু এই আছে, একটুও যেন এদিক ওদিক না হয়। সে শাসানির উপায় নেই। তবু এই 70 বছরের জগদীশ এই রাত 12টায় বাড়ির সবাই যখন ঘুমে কাদা আর রাস্তার নিঝুম, তখন পালঙ্কের ওপর বাবু গেড়ে বসে সামনে খেরোর খাতা খুলে সেকালের নায়েক গোমস্তাদের অনিন্দনীয় ছাদের হাতের লেখা সব হিসেবপত্র তন্ন করে দেখছেন।
যদি কোথাও লেখা থাকে কত টাকা পোতা হয়েছিল। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ে গেল, আর চোখ যেন সেখানেই ফ্রিজ হয়ে গেল। কলিকাতার টাকশাল হইতে আনয়ন করা হইল 1.5 মণ রৌপ্য মুদ্রা ও শের গিনি। কত শের বোঝবার উপায় নেই, ঠিক সেইখানটাই পোকায় খেয়েছে। 1.5 মণ রৌপ্য মুদ্রা, এত শের গিনি! হঠাৎ ভারী রাগ হয়ে গেল জগদীশ প্রতাপের। কর্তারা সব যা ইচ্ছে করে গেছেন, আর পরের জেনারেশনের ভাগ্যে শুধু টুকটুকি টাকার হিসেব, গিনির হিসেব সংখ্যা নিয়ে 9 মণ শের দিয়ে সাপের পা দেখছিলেন সব। টাকা থাকলেই এইভাবে 9-6 করতে হবে। রাগে চড়ে জগদীশ প্রতাপের মনে পড়ল না চিরকালের পৃথিবীতে আদি অনন্তকাল থেকে তাই হয়ে আসছে। টাকা থাকলেই 9-6, শুধু 9-6 রীতি পদ্ধতিটাই স্থানকাল পাত্রের হিসাবে আলাদা হয়। নবাব বাদশারা তাদের জুতোয় হিরে মুক্ত সেটে বাহার করতেন। খানদানি বাবুরা পোষা বিড়ালের বিয়েতে লাখ টাকা খরচ করতেন, আর বড় মানুষের গিন্নিরা শখ হলে তার দাঁড়ের ময়না পাখি টিয়া পাখির দাঁড়টাকে সোনা দিয়ে গড়িয়ে নিতেন। তা শুধু সে যুগে কেন, এ যুগেও কি টাকা 9-6-এর কোনো হিসাব আছে? এই যুগে অত সোনা রূপয়ে বাহার না দিক, শখের খাতিরে লাখ লাখ টাকা আকাশেই উড়িয়ে দেয়, বাতাসে ছড়িয়ে দেয়। কে ভাবতে যাচ্ছে দেশের কত লোক খেতে পাচ্ছে না? রাগটা একটু প্রশমিত হলে জগদীশ প্রতাপ ভাবলেন, তা তো হলো, রূপোর টাকা ঠাকুর ঘরের মেঝে আর দেয়ালের খানিকটা পর্যন্ত যে গেঁথে রাখা হয়েছে সেটা তো চাক্ষুষী দেখছি। তবে টাকাগুলোর ওজন যে 1.5 মণ, তা কে ভাবতে গেছে? বেশ মনে পড়ে ছেলেবেলায় জগদীশ তার পিঠোপিঠি দিদি ঠাকুর ঘরে গেলেই শুনতে বসতেন কতকগুলো টাকা মহারানী মার্কা, কতগুলো ন্যাড়া মাথা রাজা মার্কা। কিন্তু গিনি তো কোথাও ছাঁটা থাকতে দেখেননি, অথচ খাতা স্পষ্ট করে গিনির হিসেব লেখা রয়েছে। গিনি শের, লক্ষ্মী ছাড়া কাগজে পোকারা কেটে খাবার আর জায়গা পায়নি। ওই কত শের তার সংখ্যাটি হাপিস করে দিয়েছে। তা দিক, ছিল তো কিছু, 10 শের, 5 শের, 1 শের, 8 শের, যা হোক, কিন্তু কোথায় তারা? মাথাটা আরো ঝুঁকিয়ে খাতাটা আরো তন্ন তন্ন করে দেখছেন। হঠাৎ যেন সামনে একটা ছায়া পড়ল। কে? চমকে উঠলেন জগদীশ। কে রে বেটা? ব্যাপারটা কি? যতই রোগা শিরিঙ্গে আর তোবড়ানো চেহারা হোক, রাত 12টায় বন্ধ ঘরের মধ্যে ঢুকে এলো কিভাবে? তবে কি আজ জগদীশ দরজায় খিল লাগাতে ভুলে গেছিলেন? কিন্তু এমন ভুল তো হয় না জগদীশের। গিন্নি চন্দ্রবিন্দু হয়ে যাওয়ার পর থেকে তো একাই থাকতে হয়, কাজেই বেশ চম্পেশ করেই সব বন্ধ করে তবে শোন। ওহ, দইপাত একদিন হয়তো ভুলে গেছেন, আর অমনি বেটা চোর এসে সেধিয়েছে। কোথায় ওত পেতে বসে থাকে? যাক, সাবধানতার ঘাটতি নেই জগদীশের, কারণ এই ঘরেই লোহার সিন্দুক এখন সব ব্যাংকের ভল্টে। সংসারের সব গয়নাপত্তর আর দরকারি কাগজপত্র ভল্টে রেখে আসার ফ্যাশন হয়েছে। জগদীশ এ ফ্যাশনের গাড্ডায় পড়তে রাজি নয়। ছেলে বউ যত বলে বলুক, চোখের সামনে না থাকলে জিনিসটা ক্রমেই ছায়া ছায়া হয়ে যাবে না? একবার খুলে দেখবার ইচ্ছে হলে দেখতে পাবেন। কেন, মজবুত সিন্দুকের অভাব আছে বাজারে? আর তোমার গিয়েই ব্যাংকই বা কি নিরাপদ? রাত দিনই তো ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট। জগদীশের মাথায় শিয়রে লোহার সিন্দুক, মাথার বালিশের তলায় রিভলভার। এর থেকে বুকের বল আর কিসে? কে বলে উঠেই জগদীশ হাত বাড়িয়ে মাথার বালিশের তলায় হাত চালিয়েছেন। সঙ্গে সঙ্গে সামনের মূর্তিটা বলে উঠল, দোহাই বড় কর্তা, অমন কাজটা করবেন না, ওতে আপনার লোকসান বই লাভ হবে না বড় কর্তা। তার মানে চেনা চোর, অর্থাৎ প্রতাপপুরের জানি তো। হাতটা সরিয়ে নিয়ে বললেন,
তা সত্যি, তোর মতো একটা ছুচোকে মেরে গুলিটাই লোকসান। তো কে তুই? আগে কেউ না। কেউ না বটে? তমাশা! তবে তো দেখছি মরণের কাল ঘনিয়ে এসেছে তোর। ইষ্টনাম স্মরণ কর বেটা। এই চালাম হাত বালিশের তলায়। আগে বড় কথা মশাই, আমাদের মতো নিকৃষ্ট জনের আবার ইষ্ট নাম। আর বাঁচাই বা কি, মরাই বা কি? খুব কথা জানিস দেখছি। তো বড় কথা বললি কোন সুবাদে? শৈশবাব্দি শুনে আসছি, ওই সুবাদে। বুঝেছি, প্রতাপপুরের মাল। তো বাঘের ঘরে যোগ, বড় কর্তার ঘরে এসে সিদিয়েছিস চুরি করতে। আছি ছি, এমন কথা বলবেন না কথা। আপনার ঘরে সিঁদুর চুরির মতলবে? বটে। তো মাঝ রাত্রিরে দৌড়টা একটু খোলা পেয়ে শুরুত করে ঢুকে এসেছো কিসের মতলবে? জাদু? কর্তার পা টিপে দিতে, না পাকা চুল তুলে দিতে? হিসেবের খাতার পাতা পোকায় কেটেছে দেখে চিন্তা করছিলেন, তাই ভাবলুম। জগদীশ সোজা হয়ে চড়া গলায় বলে ওঠেন, এই বলে তুই লোকটাকে, নাম কি? আগে কেন, আপনি তো দেখে আসছি, সবাই বৈকুণ্ঠ বলে ডাকি। বটে। নাম জানো না, সবাই বৈকুণ্ঠ বলে ডাকে সেটাই জানো। পাজি বদমাস, একটা কথার সিধে জবাব দিতে জানো না। বলি প্রতাপপুরে তো মেলাই বৈকুণ্ঠ, টাক বৈকুণ্ঠ, খোড়া বৈকুণ্ঠ, কুমির খাওয়া বৈকুণ্ঠ। আগে ওনারা তো সব সজ্জন। এ হতবাকা হচ্ছে মুকুন্দ মিস্ত্রির বেটা, মিস্ত্রি বৈকুণ্ঠ। এখন অবশ্য পাবলিকে বলে। হ্যাঁ, কি বললি? স্প্রিং এর পুতুলের মতো ছিটকে খাড়া হয়ে বসলেন জগদীশ। চালাকি খেলতে আসার আর জায়গা পাওনি বেটা? রাগের মাথায় আপন খুড়োর মাথাটা থান ইটের ঘায়ে গুঁড়ো করার দায়ে তার না ফাঁসি হয়েছে, আর তুমি বেটা? লোকটা অকুত ভয়ে বলে, আগে ফাঁসি হয় নাই, এই কথা তো বলি নাই। সেই তরেই তো বলতে যাচ্ছিলুম। এখন পাবলিকের নামটা উচ্চারণ করতে বলে খুনে বৈকুণ্ঠ, আমার ঘরখানাকে বলে খুনে বৈকুণ্ঠর বাড়ি। ও, তা ফাঁসির ফাঁস আলগা করে ফেলে জেলখানা থেকে পালিয়েছিলি তাহলে? বদলে আর একটা নকল বৈকুণ্ঠ ফাঁসিতে ঝুলল? ছি ছি, শিউরে উঠল লোকটা। ও কথা বলবেন না কর্তা, প্রাণে বড় টাকা পাবো। তবে হ্যাঁ, ঘটছে এমন ঘটনা রাত দিনই। জেলখানার মধ্যে কতজনই যে অপরের নামে প্রক্সি দিয়ে খানি ঘোরাচ্ছে, পাথর ভাঙছে, তার সীমে সংখ্যা নাই। আর ফাঁসি, তাও মাঝে মধ্যে দু একটা প্রক্সি চলে বই কি। তা ও সব হলো কি পয়সাওয়ালা লোকদের কারবার। হতভাগা বৈকুণ্ঠ মিস্ত্রির বলে পান্তর ওপর নুন জুতত না, সে কিনতে যাবে ফাঁসি খাবার মানুষ। এই থাম বদমাস, কেবল পেঁচানো কথা। জগদীশ প্রচণ্ড এক ধমক দিয়ে উঠে রিভলভারটা টেনে বের করে বাগিয়ে ধরে বললেন, এই সিধে জবাব দে, সিধে জবাব দে। বলি ফাঁসিটা শেষ কতক হয়েছিল, না রদ হয়ে গিয়েছিল? আগে গরিব গুরপর কি আর শাস্তি রথ হয় বড় কর্তা? সেও বড় মানুষদের ঘটনা। ফের বললাম না সিধে জবাব দিবি। বলি ফাঁসিটা হয়েছিল কি? আগে হ্যাঁ। কার হয়েছিল? ওই তো রাজমিস্ত্রি বৈকুণ্ঠের। তাহলে তুই কে? ওই তো বললুম, আগে কেউ বললে ওই বৈকুণ্ঠ মিস্ত্রি, আবার কেউ না বললেও চুকে যায়। আবার জোরে একটা ধমক দিতে যাচ্ছিলেন জগদীশ প্রতাপ, হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। তার সঙ্গে জগদীশের ছেলে অমিত প্রতাপের উদ্বিগ্ন গলার স্বর, বাবা দরজাটা একটু খুলুন তো, বাবা দরজাটা একটু খুলুন তো। জগদীশ একটু হতচকিত হলেন। তাহলে তো ঘরের দরজা বন্ধই আছে, ভুলে খুলে রাখেনি। তবে ওই পাঁজিটা অথবা পাগলটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? সঙ্গে সঙ্গে অবশ্য মাথায় খেলে গেল, তার মানে ব্যাটা আগেই কোনো ফাঁকে ঢুকে পড়ে
খাটের নিচে টিকিট লুকিয়েছিল। জগদীশ যখন খাওয়া দাওয়া করছিলেন তখন তো আর দরজায় তালা লাগিয়ে যাননি। এবার থেকে তাই করতে হবে দেখছি। তা এসব তো মুহূর্তের চিন্তা। খাট থেকে তাড়াতাড়ি নেমে পড়ে দরজাটা সাবধানে খুলতে গেলেন, পাছে বৈকুণ্ঠ বাবাজি ফস করে বেরিয়ে শটকান দেন। কিন্তু এ আবার কি? কোন ফাঁকে ফট করে কোথায় গা ঢাকা দিল? কোথায়? আর সেই খাটের নিচেই। আচ্ছা থাকো বাবাজি, দেখো তোমার কি হয়। দরজাটা খুলে নিজেই প্রশ্ন করলেন, কি হলো? ছেলে বলল, আমাদের আবার কি হবে? আপনার কি হলো তাই জানতে এলাম। মনে হলো হঠাৎ যেন কাউকে ধমকে উঠলেন। জগদীশ মনে মনে হাসলেন। বাবুর কান মাঝরাতেও খাড়া। ও হ্যাঁ, তা দিয়েছিলাম বটে। এত রাত্রিরে বন্ধ ঘরের মধ্যে কাকে? খাটের নিচের দিকে একটু অলক্ষ্যে তাকিয়ে জগদীশ একটু মজা করার গলায় বললেন, কাউকে বললে কাউকে, আবার কাউকে নয় বললে নয়। ছেলের পিছু পিছু বৌমাও চলে এসেছে। দুজনে একটা অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে বলল, মানে? মানে একটা ব্যাটা ছুঁচো এসে জ্বালাচ্ছিল। বৌমা ঘরের মধ্যে ঢুকে এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটার দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে বলল, এই ওপরের ঘরে ছুঁচো? হ্যাঁ সেই তো। ছেলে চমকে উঠে বলল, বাবা আপনার রিভলভারটা খাটের উপর পড়ে আছে কেন? ও ওই তো। জগদীশ অম্লান গলায় বললেন, ভেবেছিলাম চালাচ্ছে নিকেশ করে দিই, তো ছুঁচো মেরে হাত গন্ধ করতে আর ইচ্ছে করলো না। কি কাণ্ড, ঘরের মধ্যে ছুঁচো? তো সেটাকে তো তাড়াতে হবে। ছেলে ফটাফট ঘরের আর দুটো আলো জেলে দিয়ে আনলায় ঝোলানো জগদীশের শৌখিন ছড়িটা নিয়ে খটাখট খটাখট তারা লাগিয়ে ঘর তোলপাড় করে তুলল। খাটের নিচটায় তা দেখল বই কি, টর্চ জেলে হেঁট হয়ে ইতো বছরে নাতিও ঘুম ভেঙে উঠে বসেছে। কি হয়েছে দাদু? এত রাত্রিরে সবাই হট্টগোল করছে কেন? দাদু অপ্রতিভভাবে বললেন, কিছু না দাদু, ঘরের মধ্যে একটা ছুঁচো ঢুকে পড়েছিল, সেটা তাড়াতেই কিন্তু কোন ফাঁকে সে হাপিস হয়ে গেল। অবশ্য ছুঁচো, চোর বললে চোর। চোর? কই, কোথা দিয়ে পালালো? জগদীশের চিন্তার সুর। তাই তো ভাবছি। বাবা? অমিত প্রতাপ বলল, আপনি রাত অবধি জেগে জেগে ওইসব পচা পচা ভুতুরে খাতাগুলো দেখতে বসবেন না। খাতাগুলো দেখলেই তো আমার মাথা ঝিমঝিম করে। আর ছেলের কথা শেষ হতে না হতেই বৌমা বলে উঠলেন, আর রাতের খাওয়াটা একটু হালকা হলে ভালো হয়। আপনাদের প্রতাপপুরের পাঠানো ক্ষীরের সঙ্গে খাজা কাঁঠাল, পাকা আম, আর তার সঙ্গে খাস্তা লুচি চটকে মেখেও, ও আমার তো দেখেই পেট ব্যথা করে, খাবার কথা ভাবতেই পারি না। জগদীশ প্রতাপ এই মাঝরাত্রিরেই ঘর ফাটিয়ে হেসে উঠলেন। তা পারবে কোথা থেকে? জন্ম অবধি তো ভয়ে ভয়ে না খেয়ে খেয়ে নাড়ি মরা। আমার ঠাকুরদা একটা আস্ত কাঁঠাল খেতেন বুঝলে, এক আসনে বসে এক কুড়ি বড় সাইজের ল্যাংড়া আম, আর একটা ছাগলও একা সাবার করতে পারতেন। আমার ঠাকুমাটিও কম যেতেন না, বলতেন আমের সময় আবার দুবেলা ভাত খেয়ে মরি কেন, তাই তার রাতের ভাতের পার থাকতো না। দাসীরা কেউ একজন এক ঝুড়ি আম, এক গামলা জল আর একখানা বঁটি নিয়ে বসতো, আর ঠাকুমা বসতেন একখানা খালি থালা আর এক কাঁশি ভর্তি মাছের ঝাল নিয়ে। একটির পর একটি আম ছাড়িয়ে পাতে দিয়ে চলেছে, আর তিনি খেয়ে চলেছেন। গুনাগুনতির ধার ধারতেন না, তবে সঙ্গে ওই সর্ষে লঙ্কায় গড়গড়ে মাছের তেল ঝালের টাকনা, নিজের গাছের আম, পুকুরের মাছ, গুনাগুনতি কিসের? নমস্য মহিলা। বৌমা বললেন, তা না হলে আর অমন সব প্ল্যান মাথায় আসে? টাকা পুঁতে পুঁতে ঠাকুর ঘরের মেঝে বাঁধাবো, মোজাইক কোথায় লাগে? একেবারে বাহারের চূড়ান্ত। জগদীশ আবার হেসে উঠলেন, তাহা যা বলেছ বৌমা। এই তো হিসেবে খাতায় সেই টাকার ওজন দেখে চক্ষু চড়ক গাছ। কলিকাতা ট্যাক্সাল হইতে 1.5 মণ রৌপ্য মুদ্রা আনয়ন করা হইল।
শুনে মাথা ঘুরছে বাবা, শুতে যাচ্ছি। বৌমা নেমে গেলেন, সঙ্গে সঙ্গে নাতিও। শোনা গেল প্রশ্ন করছে, মন কি মামনি, মনটা কি? অমিত প্রতাপ বলল, রিভলভারটা আমায় দিন তো। কেন, তুমি আবার কি করবে? থাক না আমার কাছে, আপনি ঘুমের ঘরে কি করে বসবেন, কি বলা যায়? ভাবছিস বাবাটার মাথার গোলমাল হয়েছে? আরে বাবা না, এখন পরামর্শ দিয়ে দিকি। বাড়িখানা হাতছাড়া করার আগে ওই 1.5 মণ রৌপ্য মুদ্রা উপড়ে নেওয়া যায় কিভাবে? কাল দিনের বেলা ভাবা যায় বাবা, এখন শুয়ে পড়ুন। আবার ফটাফট জোরালো আলোগুলো নিভিয়ে দিয়ে ছেলে দরজাটা টেনে ভেজিয়ে দিয়ে চলে গেল। জগদীশ তাড়াতাড়ি দরজার খিল ছিটকিনি দুটো লাগিয়ে ঘুরে এসে আবার খাটের ওপর বসতেই যেন খিক খিক করে একটা হাসির শব্দ পেলেন। এই কে? হ্যাঁ, খুব বেপটে পড়ে গেছিলেন বড় কর্তা, কি বলেন? ছেলে বৌমা নাতি পর্যন্ত ছুঁচো খুঁজতে হল্লাক। জগদীশ সন্দেহের গলায় বলেন, তোর রকম সকম দেখে তো তোকে মানুষ বলে মনে হচ্ছে না বাপু। আগে আপনি হচ্ছেন বিচক্ষণ ব্যক্তি। ফাঁসি খেয়ে মরে অপদেবতা হয়ে ঘুরে বেড়াচ্ছিস নাকি? বড় ভালো নামটি তো দিলেন কর্তা, অপদেবতা। বাদ দিয়ে একটা অপ থাকলেও দেবতার দরে চলে এলুম তাহলে। তো হঠাৎ আমার এখানে এলেন কেন বাপু, মতলবটা কি? জগদীশ রিভলভারটা বালিশের তলায় গুঁজে রেখে খাতার বোঝা বন্ধ করে সরিয়ে রেখে বাবু গেড়ে গুছিয়ে বসে বললেন, শুনি তোর মতলব। কোনো মতলব নাই বড় কর্তা, 7 পুরুষে আপনাদের খেয়ে মানুষ। ওই যে আপনার ঠাকুমার টাকা পোতা ঘর, ও ঘর তো আমারই বঠাকতা বানিয়েছিল। হ্যাঁ তাই নাকি? কে সে, নামটা কি? আগে বাবার জ্যাঠা, নাম ছিল পাতকী চরণ। হিন্দু সম্প্রদায়ের মিস্ত্রিদের মধ্যে খুব নামডাক ছিল। দেব মন্দিরের কাজকর্ম তো অহিন্দু মিস্ত্রি দিয়ে চলতো না। বটে নাকি? খুব যে ভাওতা দিচ্ছিস। ঘর বাড়ি, মঠ মন্দির, পুজোর দালান এসব খারাপ বানায়। আমি তো বরাবর দেখছি রশিদ মিস্ত্রি আর তার ছেলে বাহার মিস্ত্রি। বড় কর্তা, সেসব হলো কি পুজো পাঠ আরম্ভ হবার আগে। আরম্ভ হয়ে যাবার পর কোনো কামে পড়লেই ডাক পড়তো এই আমাদের। বুঝলুম। তো তোর বাবা জ্যাঠাকে তুই দেখেছিস? দেখেছি, 100-র কাছে বয়স হয়েছিল। নামিয়ে বসিয়ে দিত হতো। আমারই খুব ভালোবাসত, যত গপ্প আমার সঙ্গে। শৈশব থেকে এঁচড়ে পাকা। তো খাতায় হিসেব দেখছি, রূপোর টাকা ওজন 1.5 মণ। তা থেকে কতটি সরিয়েছিল ঠাকুরদা, সেই গপ্প কখনো করেছিল তোর কাছে? শিরেঙ্গে বৈকুণ্ঠ সলাৎ করে একদম সোজা। এই ছি, অমন পাপ কথা মুখে আনবেন না হুজুর। এ কি বৈঠকখানা ঘরের কাজ কাম যে তার থেকে কিছু মারবে? ঠাকুর ঘর বলে কথা। ধর্মজ্ঞানী পুরুষ। তো বল দেখিনি, গিনির হিসাবটা কি? সেও নিশ্চয়ই তোর বড় ঠাকুরদা। থামতে হলো। আবার দরজায় ধাক্কা। বাবা, দরজাটা আরেকবার খুলুন তো। জগদীশ গলা নামিয়ে বললেন, আজ আর হলো না, এখন যা, কাল আবার আসিস। উঠে দরজা খুললেন জগদীশ। কি আবার কি হলো? কি হলো সেটাই তো জানতে এসেছি। ছেলের স্বর বেজায় বিরক্ত, উত্তেজিত। মনে হচ্ছে আপন মনে কথা বলে যাচ্ছেন, শুনতে পাচ্ছি তখন থেকে। জগদীশ আত্মস্থ বললেন, কইছি তা নাকি? মাঝরাত্রি একা একা কথা বলবেন মানে? ঠিক আছে, আমি এই ঘরে শুই। এই মাথা খারাপ, তুই আবার কি করতে শুতে আসবি? তো আপনি যদি... আরে বাবা, কিছু না। আমার মেজো মামা বলতো রাত্রিরে যদি ঘুম না আসে তো খবরদার ঘুমের ওষুধ খেতে যাবি না। এক মনে ধারাপাতে পর কড়া কিয়া, গন্ডা কিয়া, কাঠা কিয়া আউড়ে যাবি। দেখবি ঘুম বাপ করে আসতে পথ পাবে না। যা শুতে যা, আর কথাটা তা শুনতে পাবি না। ছেলেকে প্রায় ঠেলে বার করে দিয়ে দরজা বন্ধ করলেন। শুয়ে পড়লেন। শুয়ে ভাবতে লাগলেন, কাল আবার আসতে বললাম, আসবে তো?
এসে খুব ফিসফিসিয়ে কথা বলতে হবে। কিন্তু আচ্ছা, ভূত টুত বলে তো মনে হচ্ছে না। কই কথা বলতে তো গায়ে কাটা দিচ্ছিল না, ভয় ভয় ভাবও করছিল না, অথচ ঢোকা বেরোনোও তো টের পাওয়া গেল না। একা আমার বুড়ো চোখ নয়, আরও 3 জোড়া চোখ তল্লাশ করছে ঘর। আমাদের প্রতাপপুরের ছেলেবেলায় দেখেছি গোষ্ঠ তেলি ঠাকুমা একটা বিদ্যে জানত, ধুনো পোড়া। চুরিরা নাকি গোষ্ঠ ঠাকুমার কাছ থেকে ওই ধুনো পোড়া শিখে নিয়ে চুরি করতে বেরোতো। না এলো তো চুকেই যাবে, না এলে বোঝাই যাবে চোর চোর। আর একে ঘুমটা সবে এসেছে, কানের কাছে মাছির পাখা নাড়ার মতো ফিস ফিস শন শন শব্দ। বড় কর্তা ঘুমলেন নাকি? ধর্মরিয়ে জেগে উঠলেন জগদীশ প্রতাপ। নাইলনের মশারির মধ্যে থেকেই দেখতে পেলেন একটা ছায়া মূর্তি। কি হ্যাঁ, আবার এক্ষুনি এলেছে? বলেছিলাম না কাল আসতে, বললেন অবশ্য খুব চাপা গলায়। আমাদের আবার কালাকাল, কিবা রাত্র কিবা দিন, ওই গিনিগুলোর হদিস জানতে বড় ঠাকুরদার সন্ধানে ঘুরপাক খেলুম কি জানি কতক্ষণ। তারপর মনে হলো কালকে এসে গেছে, কিন্তু এসে মনটা খারাপ হয়ে গেল বড় কর্তা। কেন? হঠাৎ খারাপ কেন? আগে হুজুর আপনাদের বড় সন্ধবাতিক, এখনো ভাবতেছিলেন বেটা বৈকুণ্ঠ ভূত না চোর। বটে, আমি কি ভাবছিলাম তা টের পেলি কি করে? সেই তো, ওই রোগেই তো সুখ শান্তি আছে, না বলতেই সব বুঝে ফেলি। দেখ বাবু, ভূতে বিশ্বাস অবিশ্বাস সবটাই মনুষ্য জন্মের একটা রোগ। তুই যখন বেঁচে ছিলি সহজে ভূত বিশ্বাস করতিস? বেঁচে? হতবাগা বৈকুণ্ঠ আবার বেঁচে ছিল কবে বড় কর্তা? মরেই তো থাকতো। না, সোজা করে কথা বলার ধাতই নেই তোর। তোর বড় ঠাকুরদার সঙ্গে দেখা হলো? হওয়া খুবই কঠিনই হচ্ছিল। ওনারা হচ্ছেন পুণ্যাত্মা, স্বর্গে ওনাদের পুণ্যের ওজন মাফিক সব মহল্লা। আমাদের মতন গলায় দড়ি পাপি তাপিদের সেখানে পৌঁছাবার পাসপোর্টই নাই। তবে থাম, ওই মহল্লাটা কি জিনিস? ওয়াকে অন্য কিছু না, নামি নামি শহরের স্টাইল। কে কোন মহল্লায় ঠাঁই পেয়েছে জানতে পারলেই বোঝা যাবে কার কতটা পুণ্যি। এই যেমন আপনাদের রাজধানীতে বাসার ঠিকানা শুনলেই বুঝতে পারা যায় কে রাজা, কে গজা, কে মন্ত্রী, কে যন্ত্রী, কে অফিসার, কে রানী, কে এলেমদার, কে জমাদার। বটে, রাজধানীর এত কথা জানিস তুই? আগে এখন তো আর রেল ভাড়া লাগে না, সর্বত্র চড়ে বেড়াই আর দেখি। কিন্তু ঠাকুরদার কাছে যেতে পাসপোর্ট লাগে কেন? সে আগে ওখানকার আইন, বড় করা আইন। তবে কি না পাহারাদারকে একটু ঘুষ টুস দিয়ে। স্বর্গেও ঘুষ? আগে কর্তা, ঘুষ আর কোথায় নাই। খিক একটু হাসির শব্দ। থাক, আমরা জেনে কাজ নেই। ঠাকুরদা কি বললো তাই বল। বলল যে ঘর অন্ধকার, জোর পাখার বাতাসে মশারি উড়ছে। বৈকুণ্ঠকে একবার দেখা যাচ্ছে, একবার যাচ্ছে না। কি রে, কি হলো? থেমে গেলি যে? চলে গেলি নাকি? আগে চুপ, সিঁড়িতে যেন কার পদ শব্দ শুনলুম। আবার না ছোট কর্তার দরজা ধাক্কায়। ধাক্কাক, আমি অঘরে ঘুমোচ্ছি, ক্যানেস্ত্রা পিটলেও ঘুম ভাঙবে না বলল। গিনি ছিল আগে 12.5 ঠাকুরদার সাক্ষাতে ওজন হয়েছিল। 12.5 গিনি? বৈকুণ্ঠ, এখন তার কত দাম? জানা নাই বড় কর্তা, চিরদিনই আদার ব্যাপারে জাহাজের খবর রাখি না। আমি বলছি অনেক দাম, হিসাব করতে গেলে মাথা গুলিয়ে যাবে। ছেলেকে জিজ্ঞেস করতে হবে। এখন কি উপায় তা বল। আগে কিসের উপায়? ওই সোনার উপ উদ্ধারের। বৈকুণ্ঠ, চুপ করে গেলি যে? এই বৈকুণ্ঠ। আগে ঠাকুরদাকে শুধিয়ে এলাম। মা, এক্ষুনি শুধিয়ে আসা হয়ে গেল? তা হলো আগে, মনোরথে চেপে যাওয়া আসা। তো ঠাকুরদা বলল উদ্ধারের উপায় কম, মিস্ত্রি উপরতে গেলে চুরি করে সাফ করে দেবে। আরে বাবা, পাহারা থাকবে। যে রক্ষক সেই ভক্ষক হবে, আর চুরি না করে
তো গভর্নমেন্টের ঘরের খবরটা তুলে দেবে, বেশ পুলিশি জেরা চলবে। এত অবধি তোমার পূর্বপুরুষ পেল কোথায়? হিসেব দাও, না দিতে পারলে গারদে যাও। ওই সেরেছে, তাহলে তো বড় বিপদ। আগে আপনাকে আর আমি কি বলবো, তবে ঠাকুরদা বলতো সম্পত্তি বিপদ। তো এখন ঠাকুরদা বলল বড় কর্তাকে বল কি যা করার তাড়াতাড়ি সেরে ফেলতে, পুরাতন অট্টালিকাখানা দানি করুন আর বেচেই দিন, যেন চটপট করেন। জগদীশ সন্দেহের গলায় বলেন, কেন রে বাপু, বড় কর্তার দিন পড়িয়ে আসছে নাকি? আহা, ইস, তা নয় আগে, ওই অট্টালিকাখানারই দিন ফুরিয়ে এসেছে। কোনোদিন না হুড়মুড়িয়ে ভূমিষ্যাৎ হয়, মেরামত তো হয় নাই দু পুরস্কার। মেরামত? ও বিশাল বাড়ি মেরামত করা বড় সোজা? তা বলে এখনই পড়ে যাবে? আগে যেতে পারে তো। আমি বলি কি কর্তা, ওই মৌকায় বেচে দিন, মোটা টাকা ঘরে আসবে, তারপর পড়ুক হুড়মুড়িয়ে আপনার কাজকলা। জগদীশ রেগে বললেন, তার মানে জেনে বুঝে লোক ঠকানো? তো সে যদি বলেন তো একখানা ধর্মপণ্ডির আঁকড়া খুঁজে দানি করে দেন। তাও তো ঠকানো, জানছি যখন পড়ে যাবে। বাহ, তাতে আর ঠকানো কোথা? তানারা তো গাঁটের কড়ি খরচ করে কিনছেন না, তানাদের আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে দুদিন নেতা করে নেবে। তাছাড়া আপনার পুণ্যের ছালাখানায় মোটা খানিকটা পুণ্যি জমা পড়বে। যখন দানটা করবেন খবরের কাগজে লোক আসবে, ফটাফট ফটো কুটবে। জগদীশ একটা নিঃশ্বাস ফেললেন। বৈকুণ্ঠ, বললি তো ভালো, কিন্তু ওই 1.5 মণ মহারানী মার্কা টাকা আর 12.5 গিনি? ও আর চিন্তা করে লাভ নাই বড় কর্তা, ওসব তো আপনার গ্যাঁটের থেকে যাবে না। যাদের গেল তেনারা তো আগেই পগার পার হয়ে গেছেন। ঠিক ঠিক, হ্যাঁ তাই তো, বাঁচালি রে বৈকুণ্ঠ। তো এখন যাই বড় কর্তা, আবার আসতে অনুমতি করবেন তো? আপনার কাছে এলে বড় সুখ পাই। বড় কর্তা কিছু জবাব দেবার আগেই দরজায় টোকা। ব্যাস, বড় কর্তা চাদর মুড়ি দিয়ে সপাট। টোকা, টোকা থেকে ধাক্কা, ধাক্কা থেকে দুমদাম, দমাস দমাস। কিন্তু জগদীশ তো অঘরে নিদ্রায়, তবে ভয় খাবার কিছু নেই। নাক ডাকছে বাঘের গর্জনে। সকালবেলা ছেলে বলল, বাবা, আপনাকে আর একা শুতে দেওয়া হবে না। কেন? কেন হে বাপু, আমরা অপরাধ? আপনি রাতের বেলা সারা রাত বিজি বিজি করে কথা বলে চলেন, এটা একটা ব্যাধি। ব্যাধি? সারা রাত বিজ বিজ বলি, নাক ডাকায়টাকে? সেটা শেষ রাতে। আপনার ঘরে আজ থেকে কেউ শোবে? কেউ শোবে না, আমি আজই প্রতাপপুরে যাচ্ছি। প্রতাপপুরে একা? একা ছাড়া তোমাদের সময় আছে? দেখার অভাবে ওই বিশাল অট্টালিকাখানা ধ্বংস হতে বসেছে, ওটাকে আমি ওখানেই হরিসভায় দান করে আসবো। ছেলে বউ দুজনেই একসঙ্গে চমকে উঠল। এই দান করে আসবেন? এখন ওর দাম কত ভেবেছেন? আমি তো একটা খদ্দের ঠিক করার চেষ্টায় আছি। জগদীশ মনে মনে বলেন, লবডঙ্কা, তোমার চেষ্টা সফল হবার আগেই বাড়ি মাটিতে শোভে। মুখে বললেন, না না, পিতৃপুরুষের ভিটে বেচা হবে না, দানই করে দেব। আর ওই ঠাকুর ঘরের মেঝে দেয়ালে পোতা খাঁটি রূপোর টাকাগুলো? পারিস তো উপরে নিয়ে আয়। সে তো আর সোজা কথা নয়। তাই তো বলছি, যেটা সোজা সেটাই হোক, দান করে দেয়া হোক। আমি আজই যাচ্ছি, একটা টিকিট আনিয়ে রাখি। ছেলে রাগ মাগ করে বলল, একটা নয় দুটো, আপনাকে তো আর এই বয়সে একা ছাড়তে পারি না। তবে চল, ভালোই হবে। ফটাফট ফটো উঠবার সময় তোরও উঠে যাবে, কাগজে ছাপা হবে। শুনে বউ বলল, আমিও যাব। বেশ তো, চলো একবার শেষমেশ ভিটে বাড়ির দেশে। যাওয়া হলো, দিব্যি সমারোহ করেই যাওয়া হলো, ছেলে বউ নাতি চাকর সবাইকে নিয়ে। কিন্তু কারোর ভাগ্যে কি ফটো ওঠা জুটল কাগজে ছাপা হতে? না, কপালে ঘি না থাকলে কি হবে। সন্ধে রাতে পৌঁছলেন। সাপখোপের ভয়ে পুরনো বাড়িতে না উঠে ওখানের বাসিন্দা জ্ঞাতিদের বাড়িতে উঠলেন। ব্যাস, সন্ধ্যের পর থেকেই বৃষ্টি। ও কি বৃষ্টি, কি বৃষ্টি!
যেন প্রলয়কালে ঘনিয়ে এসেছে। শুধু তো বৃষ্টি নয়, সঙ্গে ঝড়ও। জ্ঞাতিরা বলল, 10 বছরের মধ্যে এমন ঝড় বৃষ্টি দেখিনি। গাছ উপড়ে পড়ছে মরমরিয়ে, ঘরে চালা টোলা ছুটিয়ে বেরিয়ে যাচ্ছে 10 মাইল দূরে। দিকে পুকুরে জল উঠছে, উঠে লোকের বাড়িতে ঢুকে আসছে। কতজনের কত কি ঘটলো। আর সেই রাতেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটি। বৈকুণ্ঠর ঠাকুরদা যার ওয়ার্নিং বেল দিয়েছিল, কিন্তু সকালবেলা দিব্যি আকাশ বর্ষা, ঘুমটুম নেই। সকাল হতেই বেরিয়ে পড়লেন জগদীশ। দেখলেন সেই 1.5 মণ রূপোর টাকা আর 12.5 গিনির ওপর হাজার হাজার মণ ইট পাথর লোহা লক্করের স্তূপ। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন জগদীশ। কানের গোড়ায় সহসা ফিস ফিস, মন খারাপ করবেন না বড় কর্তা। ভবিষ্যৎকালে কোনো একদিন এই স্তূপ খনন হয়ে এইসব পুরাতন মুদ্রা এই আবিষ্কার হবে। তুই এখানেও? আগে আমাদের তো এখানেই বাস, 3 পুরুষ যাবৎ। জগদীশ এদিক ওদিক তাকালেন, কাউকেই দেখতে পেলেন না। কেউ কোথাও নেই। দিনের বেলাও ঘুরিস? আগে আমার আবার দিন আর রাত, আমি তো সবসময়ই আপনার সঙ্গে সঙ্গে। তা তোর ঠাকুরদার দেখছি গণনায় ভুল। পন্নির ছালাটা ভরতে তো তর্স হইল না। না হোকে, এমনি আপনার অনেক আছে। পরের ধনে পোদ্দারি করে লাভটা কি? সে ভদ্রলোক যা করে মঙ্গলের জন্যই করে। সে ভদ্রলোক মানে? কর্তা। আমার আবার ও নামটা মুখে আসে না, আপনি নিজে বুঝে নিন। শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, নিজে বুঝে নিন। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।